আজকে হচ্ছে যে আহ, আমাদের মাঝে যে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন উনি হচ্ছে আমাদের সাজিদুল ভাই। উনি হচ্ছে লাস্ট উইকে ব্যাচেলরের ভিসা পেয়েছেন। তো আজকে শুরুতেই বলে রাখি, উনি হচ্ছে যে একটা বিশেষ ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন। তো আমরা সঙ্গত কারণেই অ্যাপ্লিক্যান্টদের স্বার্থেই ওই ইউনিভার্সিটির নামটা হাইড রাখবো। সো এই জন্য আগেই ক্ষমা প্রার্থী সবার কাছে। আর সাজিদুল ভাইকে ওনার কোনো পার্সোনাল কোনো মানে বিধিনিষেধ ছিল না। বাট আমরা হচ্ছে ফিউচার যে অ্যাপ্লিক্যান্টরা আছেন, প্লাস এখানে অনেক ধরনের এজেন্সির লোকও থাকতে পারেন, অনেক ধরনের থার্ড পার্টি থাকতে পারেন। অ্যাপ্লিক্যান্ট যেহেতু এখনও ফ্লাই করে নাই, তো সব কিছু বিবেচনা করে সিকিউরিটির স্বার্থে অ্যাডমিন প্যানেল থেকে আমরা হচ্ছে ইউনিভার্সিটির নাম হাইড রাখবো। অ্যান্ড ডেফিনেটলি যারা ইউনিভার্সিটির নাম হাইড করা সত্ত্বেও শুনতে রাজি আছেন এক্সপিরিয়েন্স, তারা কাইন্ডলি থাকেন, এবং যারা শুনতে ইচ্ছুক না তারা ওয়েলকাম টু গো, চলে যেতে পারেন। সো আমাদের হচ্ছে অ্যাপ্লিকেন্টের নিরাপত্তা নিশ্চিত করাই সবথেকে বড় উদ্দেশ্য। এই কথাটা হার্ডলি বলার কারণ হলো, দেখলাম বেশ কয়েকজন হচ্ছে আনলাইক দিচ্ছিল এখানে, তাদের উদ্দেশ্যে বলা কথাগুলো। এ হচ্ছে বিষয়। তো ফাইন, নো প্রবলেম। সাজিদুল ভাই, আমরা আপনাকে রিকোয়েস্ট করব ইউনিভার্সিটির নামটা হচ্ছে একটু হাইড রাখবেন। ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আজকে হচ্ছে আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি অনেক এক্সাইটেড। একটু আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল যে আপনার স্টোরিটা আসলে আমি ব্যক্তিগতভাবে শুনতে চাই। আমি এখন পর্যন্ত আপনার স্টোরিটা শুনি নাই, শুধুমাত্র লাইভে শুনবো বলে। ইভেন হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করেছিলেন ওইটা আমি একটু ফাইনালি পড়ি নাই, কারণ বসেছিলাম কখন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমি লাইভে শুনবো। কারণ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ব্যাপারটার সাথে আসলে কি হয়েছে, কিভাবে কি করতেছিলেন, সবগুলোই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলরা অবগত ছিল ব্যাপারগুলো। আপনার সব কিছু প্রিপারেশন নেওয়া, ওভারকাম করার যে বিষয়গুলো, তো সবগুলোই আমরা খুব কাছ থেকে দেখেছি। আপনার হার্ড ওয়ার্কিংগুলো দেখেছি ভিডিও কলে যখন আমাদের সাথে প্র্যাকটিস করতেন, তো ওইগুলো দেখেছি। সো ভালো একটা সময় কেটেছে আপনার সাথে আমাদের। সো আজকে হচ্ছে এক্সপিরিয়েন্স সেশনটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে ফিউচারে যারা আসবে, ডেফিনেটলি হ্যাঁ, আপনার আপনার ইউনিভার্সিটির নামটা হচ্ছে সামনে হয়তো বা ডিসক্লোজ করবো আপনি সেফলি ইউএসএতে পৌঁছানোর পর। হয়তো বা এই ভিডিওর এডিটে আমরা ডিসক্রিপশন সেশনে বলে দিব আপনার ইউনিভার্সিটি বা আপনার যেটাই ছিল, বলে দিব। সো ওই পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ডেফিনেটলি। দেন হচ্ছে যে আপনার ফিউচার জেনারেশন যারা আসবে তারা যেন আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে। লাইক এম্বাসিতে গিয়ে কি হয়, কি প্রশ্ন করে, সেটা তো আমরাই বলি সবাইকে, সবাই জানে কি বলতে হয়, কি করতে হয়, ফাইন। বাট আপনার স্টোরিটা হবে একটু পার্সোনালাইজড। লাইক আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার কিভাবে হচ্ছে, আমি আপনাকে ডেফিনেটলি বাধ্যবাধকতা করতেছি না কোনোভাবেই। সো আপনি আপনার মতো করে এক্সপ্লেন করবেন, জাস্ট আমি কি পয়েন্টগুলো বলে দিচ্ছি। যে হচ্ছে, ও হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি সবাইকে বরাবরই, সেটা হচ্ছে আমি সবার কাছ থেকে চেয়ে নেই যেটা, কনগ্রেচুলেশন জানানোর জন্য বলি সবাইকে। তো ডেফিনেটলি সবাই ওনাকে একটু কনগ্রেচুলেট করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। একদিন হচ্ছে হয়তো বা আপনাদেরও একদিন স্বপ্ন পূরণ হবে, ডেফিনেটলি আপনারাও কনগ্রেচুলেট হবেন। তো এ হচ্ছে বিষয়। তো আপনার এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব ইন ডিটেলস। আপনি আপনার মতো করে বলবেন। আপনি একজন ভাই অলরেডি ইউএসএতে থাকেন। তো অনেকে মনে করে যে হ্যাঁ, আমার একজন সিবলিং যদি ইউএসএতে থাকে, সেটা যদি আমি ভিসা অফিসারকে বলি, তো আমাকে হয়তো ভিসা দিবে না, আমাকে হাইড করতে হবে। বাট সব কিছু সত্যি কথা বলেও যে আসলে কোয়ালিটি থাকলে, সুন্দরভাবে প্রিপারেশন নিলে, ভালোভাবে ইন্টারভিউ দিলে যে ভিসা পাওয়া পসিবল, সেটা আসলে আপনাকে দ্বারাই আবারও প্রমাণিত। সো আবার অনেকে বলে যে হ্যাঁ, আমার স্পন্সরকে কোটি কোটি টাকার মালিক দেখাইতে হবে, সুপার শপের মালিক দেখাইতে হবে, তারপর হচ্ছে যে লক্ষ লক্ষ টাকার বিজনেস দেখাইতে হবে, এজিএম জিএম বলতে হবে। ব্যাপারটা এটাও অনেক সময় অনেকে বলে, বাট আপনার স্পন্সর ডিটেলসটাও ছিল খুবই সিম্পল, যদি বলি আর কি, ইন ডিটেলস অ্যাজ ইউজুয়াল সবাই যেটা বলে। তো আপনি হচ্ছে যে আপনার জার্নিটা যে শুরু, আপনার ইউএসএতে কেন যাইতে হচ্ছে, আপনি কেন, আপনি অলরেডি একজন ভাই ইউএসএতে থাকেন, আপনার কেন ইউএসএতে যাওয়ার প্রয়োজন পড়লো, কেনই আপনারা সেম ইউনিভার্সিটিতে যাচ্ছেন না, মানে ওভারঅল আপনার মতো পার্সোনালাইজ করে আপনি একটা ব্রিফ একটা গল্প আমাদেরকে শোনাবেন। সেটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স না। আর আরেকটা হচ্ছে বলে রাখি যে ইন্টারভিউয়ের সময় যে আপনি আনসারগুলো ফেস করেছেন, হ্যাঁ, ওগুলো ডেফিনেটলি বলবেন। বাট হচ্ছে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো, যেটা আমি একটু আগে বললাম, ওই ইউনিভার্সিটির নামটা বাদে আপনি কিভাবে আনসার দিয়েছেন, লাইক হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে ইউএসএ কেন, আপনি আপনার যে বুলেট পয়েন্টগুলো এগুলো হচ্ছে বলবেন, যেন হচ্ছে সবাই মোটামুটি জানতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ, আপনি কিভাবে আনসারগুলো করেছেন, যেন কিছু শিখতে পারে। আর ডেফিনেটলি এম্বাসিতে ভিসা ইন্টারভিউ দেওয়াকালীন সময় যদি কোনো সিচুয়েশন দেখে থাকেন যেটা আপনি মনে করেন যে হ্যাঁ, সবার জানা উচিত, বোঝা উচিত, ওইভাবে হচ্ছে সবার প্রিপারেশন নেওয়া উচিত, তো ওইটা হচ্ছে আপনি আমাদের সাথে শেয়ার করেন।
এবং সেই সাথে আমাদের এইচএসডি প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন ডেফিনেটলি হচ্ছে সেটা চাইলেও মেনশন করতে পারেন। এখানে হয়তো আমাদের সিনিয়র অ্যাডমিন যারা আছেন, সিনিয়র বলতে হচ্ছে যে যারা অলরেডি গ্রুপে আছেন বাট হচ্ছে অ্যাক্টিভ নাই, তারা ইউএসএতে আছেন, তারাও হয়তো আপনার এক্সপিরিয়েন্সটা শুনবে। তো আমাদের প্ল্যাটফর্মটা সম্বন্ধে আপনি যদি কোনো হেল্প পেয়ে থাকেন সেটাও যদি এক্সপ্লেনেশন দেন, তারা শুনেও খুশি হবে। তো ভাই আপনি স্টার্ট করতে পারেন আপনার মতো করে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আপনার রেকর্ড করতেছি আমরা আপনার এক্সপিরিয়েন্সটা, তো সেটা হচ্ছে যে পাবলিশ করার পারমিশন চাচ্ছি আপনার কাছে, সাজিদুল ভাই। জি ভাইয়া, অবশ্যই। ওকে ভাই, ফাইন। তো আপনি স্টার্ট করেন আপনার মতো করে, যত সময় লাগবে, নো প্রবলেম। আমি হচ্ছে ইন্টারাপ্ট করছি না। ঠিক আছে ভাই, হ্যাঁ, অল দ্য বেস্ট। জি ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম আদনান। আমি মেইনলি সিলেট থেকে বলতেছি এবং আমি সিলেটেই থাকি। জন্মগতভাবে আমি সিলেটি। আসলে আমার ভাইয়া, আমার বড় ভাই ইউএসএ তে থাকেন, যেটা ভাইয়া বললো আগে। আমার ইউএসএ এর প্ল্যানটা হয়েছিল গিয়ে যখন আমি ক্লাস 10-এ পড়ি। 10 থেকে আমার ইউএসএ একটা প্ল্যান ছিল। তারপরে আমার মেছো ভাই যখন ইউএস এর ভিসা পাইলো তখন আরেকটু ইন্টারেস্ট বাড়লো এবং আমি দেখলাম যে রিসেন্টলি আবার আমার ইচ্ছা ছিল না ইউএস এর প্রতি, কিন্তু আমি এই ছাত্র আন্দোলনের পরে দেখলাম যে স্টুডেন্টরা পলিটিক্সে জড়াইতেছে। স্টুডেন্ট কমিউনিটিটাই এখন একটু বিগড়ে গেছে আর কি, উত্তাল টাইপের। এই জন্য আমি ভাবলাম যে এখন দেশে থাকলে তো নানা প্রকার প্রবলেম ফেস করতে হইতে পারে। এই জন্য আমি ভাবলাম যে আবার ইউএসএ তে অ্যাপ্লাই করি। আমি আমার জার্নি শুরু হয়েছে মেনলি 5 মাস আগে থেকে। প্রথমে আমি অ্যাপ্লাই করছিলাম আমাদের এজ ইউজুয়াল সবাই যেরকম করে কমন অ্যাপের মাধ্যমে যখন আমি অ্যাপ্লাই করি। আমি এত বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করিনি, হাতে গোনা 7-8টাতে অ্যাপ্লাই করছি। আর আমি প্রত্যেকটা থেকে অ্যাকসেপ্টেন্স পাইছি এবং সাথে স্কলারশিপও পাইছি। আর পাশাপাশি একটা জিনিস যেটা বলবো, যে আমার জার্নিটা ছিল খুবই রাফ টাইপের। একদিকে আমি এমন একটা কলেজ থেকে বিলং করি, ক্যান্টনমেন্ট কলেজ, যেটার মধ্যে পড়াশোনার প্রেশার থাকে খুব বেশি। মানে আসলে পড়াশোনার বাহিরে অন্য কিছু পড়ার মতো সময়টা হয় না। তাও যতটুকু ট্রাই করছি, আল্লাহ আল্লাহ বাঁচাইছেন, আল্লাহর ভরসায় করতে পারছি। এবং প্রথমে অ্যাডমিন সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি, এইচএসডি গ্রুপকে, নোমান ভাইকে, আরিয়ান ভাই, সাইফ ভাই, অনেক হেল্প করছেন ওনারা আমাকে। ধন্যবাদ ভাইয়ারা। আচ্ছা, আমরা এখন এমবিসির ইয়েটা শুরু করি। আমি আসলে ইয়েতে আমার ভিসা ইন্টারভিউ ছিল 10 এপ্রিল। আমি 8 তারিখ রাতের বেলায় চলে গেছি ঢাকায়, আর এমন একটা হোটেলে উঠছি যেটা থেকে এমবাসিতে যাইতে সর্বনিম্ন 8 মিনিট, 4 মিনিট লাগে, সরি, হেঁটে হেঁটে 4 মিনিট লাগে, খুব কাছাকাছি বলা যায়। আমি প্রথম দিন 9 তারিখে সকাল সাড়ে ছয়টায় গেছিলাম এমবাসির সামনে। দেখলাম যে প্রচুর মানুষ আর প্রচুর রিজেকশনের গল্প করতেছে, সবাই জিজ্ঞেস করতেছে কেন রিজেক্ট হয়েছে। আমি ভাবলাম যে এগুলা কথা শুনলে আরো কনফিডেন্ট ব্রেক হতে পারে, এই জন্য আমি চলে আসলাম। পরের দিন আমি যখন আমার ইন্টারভিউ ছিল 9টার সময়। আমি হোটেল থেকে বের হইলাম সাড়ে সাতটার সময়। আস্তে আস্তে গেলাম বাহিরে, কিছুক্ষণ অপেক্ষা করলাম, লাইনে দাঁড়াইলাম আমি 7টা 50-এর দিকে। এখানে অনেক ঘটনা ঘটছে যেগুলা বলা আসলে ঠিক না। লাইনের মধ্যে কিছু ঝামেলাও হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি এমবিসিতে প্রবেশ করলাম 8টা 45-এ। এখানে প্রায় আমার 1 ঘন্টার মতো আছে। এমবিসিতে ঢুকার পরে সিকিউরিটি চেক আপ হইলো, নর্মাল এজ ইউজুয়াল যা হয়। আমার ইন্টারভিউ স্টার্ট হয়েছে 9টা 10-এর কাছাকাছি। প্রায় ওইখানে আমি 25 মিনিটের মতো অপেক্ষা করছি। নর্মাল যে প্রসেসগুলো ছিল ওইগুলো কমপ্লিট করছি। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমার ইউনিভার্সিটিতে অন্য অ্যাপ্লিক্যান্ট পাই নাই আমি। আমার দেখা অন্য কোনো অ্যাপ্লিক্যান্ট ওই ইউনিভার্সিটিতে যায় নাই। একজনের পাইছিলাম, তার ভিসা অবশ্য রিজেক্ট হয়েছে। প্রথমেই যখন ইন্টারভিউ শুরু করলাম, আমি একটা জিনিস খেয়াল করলাম যে যখন আমি বেঞ্চে বসা,
বেশিরভাগ কাউন্টার থেকে ভিসা রিজেক্ট করতেছিল, অলমোস্ট সব ভিসাই রিজেক্ট করতেছিল এক্সেপ্ট কাউন্টার 9। কাউন্টার 9 থেকে বেশিরভাগ ভিসাই অ্যাকসেপ্ট করতেছিল, মানে বলতে গেলে 99% অ্যাকসেপ্ট করছে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করলাম যে কাউন্টার 8 থেকেও মোটামুটি অ্যাকসেপ্ট করতেছে, কিন্তু কাউন্টার 10, 11 এই দুইটা থেকে খুব বেশি রিজেক্ট করতেছে। এবং আমার কাউন্টার ছিল 10 নম্বর। আমি যখন লাইনে যাই তখন আমি দেখছি যে আমার সামনে আমার একটু স্পেস বেশি ছিল, এই জন্য আমার সামনের 7 জন ছিল, আমি 8 নম্বর পার্সন ছিলাম। আমার সামনের 7 জনই আনফরচুনেটলি ভিসা রিজেক্ট হয়েছে ওদের। এতে হয়েছে কি আমি অনেকটুকু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আমার সামনে সবাই রিজেক্ট হয়েছে। কিন্তু ভাইরা বলছিলেন যে যাতে নার্ভাস না হই, কারণ ওইখানে আমার কনফিডেন্ট থাকতে হবে, নাইলে আমি আনসার ঠিক মতো বলতে পারবো না। আর এছাড়া আমি ইন্টারভিউ প্র্যাকটিস করছি প্রায় 300 থেকে 350 বার। অবশ্য প্রথম দিকে আমার আনসারগুলো একটু গুছানো ছিল না, পরে ভাইদের সাথে কথা বলার পরে 1-to-1 সেশনে ছিলাম, তখন আনসারগুলা ভাইয়েরা সুন্দর করে মেক করে দিছেন। ওইগুলা আমি সুন্দরভাবে নিজের মতো গুছায় বলছি, বারবার প্র্যাকটিস করছি, এতে অনেক লাভ হয়েছে। আমার ইন্টারভিউ শুরু হয় 9টা 10-এ। আমার ইন্টারভিউ ছিল 4 থেকে 5 মিনিটের মতো। প্রথমেই আমি গিয়ে গ্রেটিংস দিলাম। আমার সামনে ছিল 3 জন ভিজিটর ভিসা আর 4 জন ছিল F1 ক্যান্ডিডেট। ওদের মধ্যে বেশিরভাগই গ্রেটিংস দেয় নাই, যখন ইন্টারভিউ শুরু করছে গ্রেটিংস দেয় নাই। আমি বড় একটা স্মাইল দিয়ে গ্রেটিংস দিলাম যে গুড মর্নিং অফিসার। ভিসা অফিসারও খুব খুশি হইল, স্মাইল দিয়ে আমাকে বললো গুড মর্নিং, পাস মি আওয়ার পাসপোর্ট এন্ড I-20। তখন আমি আমার পাসপোর্ট এন্ড I-20 দিলাম। তখন একটা আনইউজুয়াল কোয়েশ্চন করছে, আনকমন কোয়েশ্চন বলতে, যেটা আগে কোনো সময় আমি দেখি নাই, যে অন্য কোনো ভিসা ইন্টারভিউ দেখি নাই যে এই কোয়েশ্চনটা করে। যেমন আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি, হোয়াটস ইওর নেম। আমি অনেকটুকু সারপ্রাইজ হয়েছি, ভয়ে বললাম, একটা স্মাইল দিয়ে বললাম যে মাই নেম ইজ MD সাজিদুল ইসলাম আদনান। তখন আমাকে জিজ্ঞেস করলো যে হোয়েন ওয়াজ ইওর লাস্ট গ্রাজুয়েশন, আমার লাস্ট গ্রাজুয়েশন কবে ছিল। আমি বললাম যে আমার লাস্ট গ্রাজুয়েশন 2023-এ ছিল। তখন উনি জিজ্ঞেস করলো যে এখন আমি কি করতেছি, এখন কি আমি বেকার বা আনএমপ্লয়েড, নাকি এখনো পড়াশোনা করতেছি। তখন আমি বললাম যে এখন আমি একটা কলেজে পড়াশোনা করতেছি, এবং ওইটা থেকে আমি গ্রাজুয়েট হবো জুনের 25 তারিখ, সরি জুনের 25 তারিখে 2025-এ। তখন আমাকে একটু ঘুরে কোয়েশ্চন করলো, হোয়াই উইল ইউ স্টাডি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এট এক্স ইউনিভার্সিটি। তখন আমি আমার আনসার দিলাম যে মোটামুটি আমি প্রথমে ফোকাস করলাম যে আমার ইউনিভার্সিটির বিশেষত কি। যেমন আমি বললাম যে আমার ইউনিভার্সিটি, যেমন অফিসার আই চুজ Dash University because of its very strong focus on personalized liberal arts education with small class sizes. এই কথা বলার পরে আমি আমার স্কলারশিপ সম্পর্কে বললাম যে আমি এই 2টা স্কলারশিপ পাইছি, যেটা আমার টিউশন ফি এত % কভার করে। পাশাপাশি বললাম যে ওই ইউনিভার্সিটিতে আমার একজন প্রফেসরকে পছন্দ হয়েছে, যার সাথে আমি একটা ফিল্ডে কাজ করতে পারবো, আর তিনি অনেক হাই কোয়ালিফাইড, এন্ড ওনার একটা রিসার্চ পেপারেরও নাম বললাম। তখন ভিসা অফিসার জিজ্ঞেস করলো আমাকে যে আমি যে স্কলারশিপ পাইছি এটা কিভাবে পাইছি, হাউ ডিড ইউ ম্যানেজ দ্য স্কলারশিপ। তখন আমি আনসারটা এরকম বললাম যে আই ম্যানেজ দিস স্কলারশিপ বেসড অন মাই এক্সেলেন্ট একাডেমিক মেরিট, extra curricular activities and leadership skills. Also, I have got many national awards in my country. Along with, I have got a very strong letter of recommendation and motivation letter. আমি এটা এখন যেরকম ভাবে বলছি ওই রকমই বলছিলাম, এত বেশি গ্যাপও নেই নাই, এত বেশি তাড়াতাড়িও বলি নাই। তারপরে একটা জিনিস যেটা আনইউজুয়াল কোয়েশ্চন করছে যে হোয়াট ওয়াজ দ্য প্রসেস অফ গ্রান্টিং ইউর স্কলারশিপ, আমার স্কলারশিপ প্রসেসটা কি ছিল। এই দেখা যায় যে অনেক এজেন্সি থেকে যে যায়, এজেন্সি সব কাজ করে দিয়ে দেয়, আর অ্যাপ্লিক্যান্ট নিজের স্কলারশিপ প্রসেসও জানে না, অ্যাপ্লিকেশন প্রসেসও জানে না। এই জন্য আমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ওয়াজ দ্য প্রসেস অফ গ্রান্টিং ইউর স্কলারশিপ। তখন আমি ডেসক্রাইব করলাম যে আমি প্রথমে আমার ডিএসও এর ইমেল দিছিলাম, তারপরে উনি আমাকে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিল,
তারপরে আমি আমার ডকুমেন্ট পাঠাইলাম, ওনার সাথে কয়েকবার ইন্টারভিউ করলাম, উনি আমার ইন্টারভিউ নিলেন, আর ইন্টারভিউ উনি ইমপ্রেসড হয়েছিলেন, এই জন্য আমাকে স্কলারশিপ দিলেন। অবশ্য আমি দুইবার ইন্টারভিউ দিছি, প্রথমবারে উনি আমাকে একটা স্কলারশিপ দিছিলেন, তারপরে আমি আবার অ্যাপ্লাই করি, তখন আমাকে দ্বিতীয় স্কলারশিপটা দেওয়া হয়েছিল। তখন ভিসা অফিসার বললো দ্যাটস নাইস, একটা স্মাইল দিয়ে বললো, তারপরে বললো যে ইউ হ্যাভ সাম ডেফিসিয়েন্টস, হাউ উইল ইউ কাভার দ্য ডেফিসিয়েন্ট। তখন আমি বললাম যে মাই ফাদার উইল গোনা স্পন্সর মি। তখন উনি এজ ইউজুয়াল কোয়েশ্চন করলো যে হোয়াট ডাজ হি ডু। তখন আমি 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যেই শেষ করলাম, যেমন মাই ফাদার ইজ দ্য ম্যানেজার অফ এক্স কোম্পানি অ্যালং উইথ হি owns a commercial real estate property and some other multitasking business. His yearly income is around এত থেকে এত। তখন উনি আমাকে একটু থামায় দিল, থামায় 5 থেকে 6 সেকেন্ডের মতো টাইম নিল, তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে did they give a scholarship to everyone, তারা কি সবাইকে স্কলারশিপ দেয়? আমি বললাম যে না, they don't give a scholarship to everyone, they are very picky at this, they select applicants for a scholarship based on their strong academic merit, ECA, leadership skills and many other factors. তারপরে উনি জিজ্ঞেস করলো যে টেল মি মোর অ্যাবাউট ইয়োর কোর্স। আমি যে কোর্সটাতে যেতেছি কম্পিউটার ইনফরমেশন সায়েন্স, ওইটা সম্পর্কে আরেকটু বলতে। আমি এখানে কিছু কোর্স মেনশন করলাম, যেমন প্যারালাল প্রোগ্রামিং, ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা মাইনিং, ক্রিপ্টোগ্রাফি, এগুলার গ্লোবাল একটু ভ্যালু আমি ব্যাখ্যা করলাম। তারপরে আমি বললাম যে অলসো আমি বললাম যে তাদের রিসার্চ ফিল্ড আর মডার্ন ল্যাবস এবং ফেসিলিটিস আমেরিকাতে কতটুকু বেশি, আর গ্লোবাল মার্কেটেও কতটুকু এটার ডিমান্ড বেশি। তখন লাস্টে আমাকে জিজ্ঞেস করলো যে আমার ডিএসওর নাম কি। এটা স্বাভাবিকভাবে কাউকে করতে দেখি নাই, তাও আমার কাছে নতুন ছিল। আমি বললাম যে আমার ডিএসও হলো গিয়ে এই। তারপরে উনি আমাকে দেখতেছিলাম যে আমার পাসপোর্টটা ডান দিকে রাখতেছে, এবং বাম হাতের কাছেই ছিল নীল রঙের একটা ব্লু লিফলেট, অ্যাপ্রুভাল লিফলেট যেটাকে বলি আমরা। উনি বাম হাত দিয়ে ওইটা তুললো এবং আমাকে বললো যে কংগ্রেচুলেশনস, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, কালেক্ট ইউর পাসপোর্ট উইদিন 14 days। একটা বড় স্মাইল দিয়ে আমাকে লিফলেটটা দিলেন। আমি বললাম থ্যাংক ইউ অফিসার, হ্যাভ এ গ্রেট ডে। এই ইন্টারভিউ থেকে আমি যেটা শিখলাম যে আমার সামনে যতজন ছিলেন তারা আসলে কয়েকজন রিজেক্ট হওয়ার পরে তারা কনফিডেন্ট ছিলেন না। আমার সামনের জনই ছিলেন F1 ক্যান্ডিডেট, উনি দেখলাম যে কনফিডেন্ট না, উনার পা কাঁপতেছিল হালকা হালকা, আর উনি কথা বলার সময় অনেক মামলিং করতেছিলেন। আর হয়তোবা উনারা আনসারগুলা মেমোরাইজ করে আসছেন, বা সিচুয়েশনের কারণে লাগছে যে উনার আনসারগুলা মেমোরাইজ, এই জন্য আনফরচুনেটলি সামনে 7 জনই রিজেক্ট হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি 8 নাম্বার পার্সন ছিলাম, এবং আমি আমার লাইনের মধ্যে ভিসা পেয়ে গেলাম। এই ছিল আমার জার্নি আসলে। আর এখানে আমি বেশি দিন আগে না, ঈদের আগের দিন আমি এইচএসডি কে আমি করলাম, এইচএসডি গ্রুপে আমি মেসেজ দিছিলাম সাইফ ভাইয়াকে। সাইফ ভাইয়ার সাথে কথা বললাম, আগে ওনার সাথে একবার মক সেশনের সময় মেসেজ দিছিলাম 1-to-1 সেশন সম্পর্কে জানার জন্য। উনি আমাকে বলল যে এই প্রসেস আছে, প্রসেসটা শেষ করে এনরোলমেন্ট করতে। আমি এনরোলমেন্ট করলাম, আর ঈদের সময় ছিল আসলে, তখন সবার জন্য এটা টাফ ছিল, কারণ ঈদের সময় সবাই একটু বেড়াতে যায়। আমি নিজেও বেড়াতে যেতে চাইছিলাম, কিন্তু তারপরে আর ইন্টারভিউ দেখে যাইনি। এবং ঈদের মাঝখানেও ঘোরাফেরা বাদ দিয়ে ভাইয়েরা আমাকে অনেক হেল্প করছেন। আমার শিডিউল মক ছিল 7টা প্রায়, কিন্তু আমি প্রায় ভাইয়াদের থেকে এক্সট্রা আরও 5-6টা মক নিয়েছি। প্রথম দিকে আমার ইন্টারভিউ দেওয়াটা ছিল কাইন্ডা মেমোরাইজিং লাগতো, যে আমি মেমোরাইজ করে বলতেছি, মুখস্থ করে বলতেছি, আর কথার সময় আমি অনেক ঘাবড়ে যেতাম, মামলিং করতাম। কিন্তু পাশাপাশি যত ইন্টারভিউ দিছি ভাইয়াদের কাছে, ভাইয়ারা আমার ভুল ধরছেন, আমাকে বলছেন এই জিনিস ঠিক করতে হবে, এই জিনিস আরো মডিফাই করতে হবে, আনসারগুলো আরো গুছাইতে হবে। তারপরে ভাইয়ারা শেষের দিকে আমাকে যেটা বললেন যে আমার ভিসা প্রিপারেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট,
ইনশাআল্লাহ যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই ভিসা পাবো, কেউ আটকাতে পারবে না, আল্লাহ ভরসা। আর শেষের দিকে আগের দিন ভিসা ইন্টারভিউ আগের দিন আমি তিনজন ভাইয়ের সাথেই কথা বলছিলাম। আরিয়ান ভাইয়া মক নিছিলেন আর বাকি দুইজন ভাইয়া একটু বিজি থাকার কারণে নিতে পারেন নাই। আরিয়ান ভাইয়াও বলল যে যথেষ্ট প্রিপারেশন হয়েছে, এখন আর রাতে প্রিপারেশন না নিয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমায় যেতে, সকালে ফ্রেশ ঘুম দিয়ে উঠে চলে যেতে ভিসা ইন্টারভিউ দিতে। আর আমি ইন্টারভিউ দিতে যাব শুধু ভিসা আনার জন্য। ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে ভিসা দিবে কিনা এইটা ভিসা অফিসার যাতে চিন্তাই করতে না পারে। আমাকে ভাইরা এতটুকু করছেন, কনফিডেন্ট বানাইছেন যে আমার সামনে 7 জন রিজেক্ট হওয়ার পরেও আমি প্রচুর কনফিডেন্ট ছিলাম আমার উপরে, কারণ আমি অনেকবার ভিসা ইন্টারভিউ প্র্যাকটিস করছিলাম, অনেকজনের কাছে করছি। যেমন আমার নিজের বড় ভাই যিনি মেডিকেলে পড়াশোনা করতেছেন 4th ইয়ার, ওর কাছে আমি প্রায় 100 থেকে 150 বারের মতো মক দিছি। তার পাশাপাশি আমার মেজো ভাই যে আমেরিকা থাকেন ওনার কাছেও দিছি, আর ভাইদের কাছে তো আর দিছি। ফাইনালি আমি যেটা বলবো যে আগামী যারা অ্যাপ্লিকেন্টস আছেন, যারা ইন্টারভিউ ফেস করবেন, আনসার যাই হোক না কেন এখানে কিছু গরমিল হবে। আনসার মনে করেন আমি একটা আনসার মোটামুটি মুখস্থ করে গেলাম, কিন্তু লাগতেছে না যা মুখস্থ করছি। যখন আমি বলা শুরু করলাম এক লাইন মিস হয়ে গেছে, তখন আমরা করি কি আগের এক লাইন আবার চলে যাই, তারপরে আবার মামলিং করে বলি। আমি একটা আনসার একটু ভুলে গেছিলাম, তখন আমি এটা নিয়ে আর চিন্তা করি না, আমি আমার বানায় উত্তর দিয়ে দিচ্ছি। এটাই বলবো সবাইকে, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার ইউএসএ জার্নিটা ভালো হয়, যাতে আমি আমার গোল অ্যাচিভ করতে পারি। এবং আরেকটা জিনিস আমি অ্যাডভার্টাইজ করব, যদি আপনারা ভিসা ইন্টারভিউ সম্পর্কে আরো ভালো অভিজ্ঞতা নিতে চান বা আরো ভালো প্রিপারেশন নিতে চান, অবশ্যই আমি প্রেফার করব যে আপনারা এইচএসডি এর 1-to-1 সেশনে অ্যাড হন। এটা অনেক হেল্পফুল, এবং যাদের প্রিপারেশন খারাপ তারাও ইনশাল্লাহ এর মাধ্যমে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এইটুকুই বলবো, সবার জন্য অল দ্য বেস্ট, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সাজিদুল ভাইয়ের যে জার্নিটা, সেটা আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আসলে সাজিদুল ভাই যেটা বললো, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সাজিদুল ভাই একটু কনফার্ম করবেন। হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন কনফার্ম হ্যাঁ, করবেন। আমি শুনতেছি তো, শোনা যাচ্ছে। ওকে ওকে ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে ওকে। তো সাজিদুল ভাইয়ের জার্নি থেকে আমি দু একটা বুলেট পয়েন্ট বলি, ওনার হচ্ছে সবার উদ্দেশ্যে সেটা উপকারে আসবে। লাইক অনেক সময় আমরা ইন্টারভিউ নেওয়ার সময় বা মক নেওয়ার সময় অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করতে পারি না, বা অনেক সময় অনেকে মনে করে আরে এত প্রিপারেশন নিয়ে কি হবে, হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াই ইউএসএ, হোয়াই দিস মেজর, অ্যান্ড হু গোনা পে ফর ইউর রেস্ট অফ টিউশন ফিস। এই ব্যাপারগুলো কভার আপ করলে হচ্ছে। তো ইউনিভার্সিটি কোথায়, ইউনিভার্সিটির ডিএসও কে, প্রফেসরের নেম কি, উনি তো আন্ডারগ্রেড, ওনার কাছে প্রফেসর নেমটা তেমনটা ম্যাটার করে না আসলেও, বাট ওনার ডিএসও নেম কি, ওয়েদার কেমন, মানে এই বিষয়গুলো আসলে অনেক সময় প্রয়োজন হয় না। বাট আমরা 1-to-1 সেশনে যে তিনজন অ্যাডমিন আছি সবসময় যেটা প্রেফার করি, আসলে আমাদের ফোকাসিংটা থাকে নট অনলি ইন্টারভিউ। মানে আপনি একটা জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন, এজ এ আমরা নিজেরাও অ্যাপ্লিক্যান্ট, কেউ পিএইচডি অ্যাপ্লিক্যান্ট, কেউ মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট। তো আমরা আমাদের নিজেদের যে অভিজ্ঞতাটা, আমরা নিজেরা যেভাবে প্রিপারেশন নিব বা আমরা নিজেরা যেভাবে প্রিপারেশন নিচ্ছি, জাস্ট ওই যে মানে ডেডিকেশনটা, ওইখান থেকে আসলে আমরা চেষ্টা করি যে অল পসিবল, মানে যা যা প্রশ্ন আসতে পারে একটা ইন্টারভিউ রিলেটেড, মানে ভিসা ভিসা জিজ্ঞেস করুক অথবা আপনাকে ইমিগ্রেশনের সময় জিজ্ঞেস করুক, যেটাই জিজ্ঞেস করুক না কেন, মানে আপনি যেন সব কিছু জানেন। লাইক আপনাকে জিজ্ঞেস করলো আপনি ইউনিভার্সিটি কীভাবে অ্যাপ্লাই করেছেন, আপনি যেন বলতে পারেন যে আমি এইভাবে এভাবে অ্যাপ্লাই করেছি। মানে ইন টোটাল সব কিছু যেন আপনি জানেন আপনার জার্নিটা সম্বন্ধে। তো এইভাবে হচ্ছে মূলত আর কি সবাইকে গাইড করা হয়, এবং আমি সবাইকে বলবো যে যারা প্রিপারেশন নেবেন, নিজে নিজে প্রিপারেশন নেবেন বা যেভাবে প্রিপারেশন নেন, ডেফিনেটলি সব কিছু নিয়ে কাভার করবেন। আর আরেকটা জিনিস যেটা বলি, যেমন হচ্ছে ওনাকে যেটা একটা আনএক্সপেক্টেড প্রশ্ন করেছে, লাইক ওনার নাম কি, এটা কিন্তু যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ভিসা ভিসার কখনো জিজ্ঞেস করছে যে আপনার নাম কি, মানুষ হাসবে যে ভাই এটা কোনো কথা, এত রাশের মধ্যে নাম জিজ্ঞেস করবে কেন। এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মাঝে করে। যদি আপনি ঘাবড়ায় যান তাহলে আপনি শেষ। সোজা কথা, আপনার কনফিডেন্স ওইখানে ডাউন। ইভেন এটাও জিজ্ঞেস করতে পারে যে হোয়াই ইউ কেম হিয়ার টুডে, আপনি এখানে কেন আসছেন। এই ধরনের প্রশ্ন আমাদের সিটগুলোতে থাকে। আমরা মূলত যাদেরকে হেল্প করি, যারা আমাদের থ্রুতে আসেন, আমরা সব ধরনের প্রিপারেশন নিই। অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেন্ট বিরক্ত হয় যে এত এত প্রশ্ন, ভাই কি দরকার,
আমি সিলেক্টিভ কয়টা প্রিপারেশন নিব, বাট আমরা আসলে সেটা কি বলে অ্যালাউ করি না। প্রিপারেশন নিতে হলে সম্পূর্ণ প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ আপনি অনটোন সেশন থেকে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট যেভাবে গাইডলাইন্স দিব ওটা ফলো করতে পারলে সেশনে আছেন, আর না থাকলে আপনি চলে যেতে পারেন আপনার পেমেন্ট সহ, টু বি অনেস্ট। সো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, লাইক ওনাকে ডিএসওর কথা জিজ্ঞেস করছেন কয়জন অ্যাপ্লিকেন্ট ডিএসওর নাম মুখস্থ করে যায়, উনি কিন্তু আমাদের এই ব্যাপারগুলো কিন্তু কভার আপ করা ছিল, উনি ইজিলি বলতে পারছেন। লাইক আরেকটা বিষয় যদি আমি বলি, আপনারা সাজিদুল ভাইয়ের কথা তো শুনছেন। সো উনি কিন্তু সিলেটের মানুষ। সো একজন সিলেটি হিসাবে এরকম শুদ্ধ বাংলা চলিত ভাষায় কথা বলাটা কিন্তু একটু ডিফিকাল্ট যদি অন্যদের ক্ষেত্রে তুলনা করি। এটা নিয়ে আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে ভাই আপনি এত সুন্দরভাবে বাংলা কি করে বলেন অ্যাজ এ সিলেটি। দেন এই ব্যাপারটা ওনার কীভাবে কাভার আপ হয়েছে, উনি যে একটু আগে বললেন ক্যান্টনমেন্ট স্কুলে পড়াকালীন সময় বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে নিযুক্ত ছিলেন, ইভেন ওনার এক্সট্রা কারিকুলাম প্রোফাইলটা একটু ভারী, আর উনি যথেষ্ট অ্যাক্টিভ একজন মানুষ। সো এই যে বিষয়গুলা, এগুলো আসলে অনেক সময় ম্যাটার করে। লাইক অনেককে দেখা যায় অনেক ভালো ইংরেজি বলতে পারে, বাট আঞ্চলিকতার যে ছোঁয়াটা, আঞ্চলিকতার যে হচ্ছে যে আপনার যে টানটা, এটা থেকে যায়। তো তখন বোঝা যায় যে আসলে মানে, যদিও এটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে না, বাট কখনোই রিকমেন্ডেবল না এই জিনিসগুলা। অ্যাডভাইজেবল হবে এটাই যে হচ্ছে আপনি যেভাবে কথা বলবেন, যেটা বুঝতে পারে যে ভিসা অফিসার যে হ্যাঁ যে আসছে সে আসলে অনেক বেশি কোয়ালিফাইড, এবং সে যে কোনো ডাইভার্স কালচারে সে কোপ আপ করতে পারবে খুব ইজিলি। এই হচ্ছে বিষয়গুলা। তো অনেকে হয়তো বা বলবেন যে ভাই আঞ্চলিকতা তো থাকবেই, আপনার নিজেরও তো আছে, হ্যাঁ ফাইন, বাট ওই 5 মিনিট সময়ের মাঝখানে আঞ্চলিকতাটা যদি বাদ দেওয়া যায় সেটা আপনার জন্যই বেটার। তো সবার উদ্দেশ্যে এই কথাটাই থাকবে যে সবাই ভালোভাবে প্রিপারেশন নেবেন, সুন্দরভাবে প্রিপারেশন নেবেন, আর অনেক আগে থেকে ইন্টারভিউর অনেক আগে থেকে প্রিপারেশন নেবেন, তাহলে হচ্ছে যে সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো সাজিদুল ভাইয়ের কাছে কিছু রিকোয়েস্ট থাকবে। সাজিদুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করবেন। জি ভাইয়া, শুনতে পারতেছি। হ্যাঁ, রিকোয়েস্টটা হচ্ছে যে অ্যাজ এ অলমোস্ট ফুল ফান্ড আপনি যাচ্ছেন ইউনিভার্সিটিতে, একটা ভালো ইউনিভার্সিটিতে। ডেফিনেটলি আপনার বড় ভাইও ইউনিভার্সিটি চেঞ্জ করে নাই, উনি ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা কন্টিনিউ করছেন, আপনিও পড়াশোনা কন্টিনিউ করবেন, আমরা আমাদের সাইড থেকে কনফিডেন্ট। বাট রিকোয়েস্ট থাকবে কোনো কারণে ইউনিভার্সিটি চেঞ্জ করিবেন না, যদিও করেন একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, যেটা হচ্ছে যে যেন কোনো ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট না হয় আমাদের নেশনের উপর। অ্যান্ড ডেফিনেটলি ভবিষ্যতে যখন আপনার কোনো লিডিং পজিশন আসবে বাঙালি কমিউনিটিকে লিড করার জন্য, তখন অবশ্যই বাঙালি কমিউনিটিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে। জি ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই। তো এই ছিল আজকে সাজিদুল ভাইয়ের টোটাল জার্নি। তো আমি হ্যাঁ খুবই খুশি হলাম ওনার এক্সপিরিয়েন্সটা শুনে, কারণ উনি অনেক স্ট্রাগল করেছেন, সত্যি কথা বলতে অনেক স্ট্রাগল করেছেন। সো আল্লাহ ওনার স্বপ্ন এখন পূরণ ভাই আমি একটু করেছেন। অ্যাড করি কিছু। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। প্রথমত হচ্ছে সাজিদুল ভাইয়ের ভয়েসটা হচ্ছে খুবই মায়াময় ভয়েস। তো সেটা খালি ভিসা পাইছে দেখি তাই না, মানে ভাইয়া বলে যে একটা আন্তরিকতার সাথে ডাক দেয় না, ছোট ভাই একদম মনে হচ্ছে যে নিজের আপন ভাইয়ের মতো। সবাই আপন ভাই, দ্যাটস ইট, বাট ওর মাঝে একটা মায়া কাজ করে, এটা হচ্ছে ফার্স্ট, যেটা অ্যাকচুয়ালি খুব মানুষের মধ্যে কম থাকে। আর যেটা মেইন, যেটার জন্য আমি এখন আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওর মাঝে একটা জিনিস ছিল, ধৈর্য। কেন বলতেছি, ও নিজে নিজে বললো না কিছু এক্সট্রা মক দিছে, ওই মকগুলো কিন্তু ও বলে নাই সে কখন দিছে। সে ওয়েট করতে করতে তাকে এখন আধা ঘন্টা ভাই, 20 মিনিট ভাই, 25 মিনিট দিচ্ছি দিচ্ছি, ও অলওয়েজ অ্যাক্টিভ। ভাই আমি আসি, আপনি কাজ শেষ করেন, মক নিব, মক দিব। মানে তার একটা পেশেন্স ছিল, সে এটা নিয়ে বসে আছে, ভাই মক দিব। সেকেন্ড হচ্ছে বিভিন্ন টাইমে সে ভিডিও কলে বিভিন্ন এনভায়রনমেন্টে সে জয়েন হয়েছে, তার মধ্যে ওই যে লজ্জা পাবে, সায় হবে, এই ফিলটা সেটা উড়াই দিছে। তার লাগবে ভিসা, তার অ্যাটিটিউডে চলে আসছে সেটা, যে আমার ভিসা লাগবে। আমি খুব কম পাইছি। আমি কিন্তু আপনারা যারা আছেন আপনারা অনেক সময় জানেন আমি খুব কম কথা বলি, এই সেশনগুলো শুরু ফ্রি মক সেশন খুবই কম কথা বলি। F2 এর ইন্টারভিউ নিই কয়েকটা যদি কেউ থাকে, আদারওয়াইজ আমি খুব একটা কথাই বলি না। কিন্তু শুধু ওর বেলায় কথা বলতেছি কেন, ওর মধ্যে একটা অ্যাটিটিউড ছিল যে ও ভিসা লাগবে, ও ওই সাই জিনিসটা উড়ে ফেলছে। ও যে কোনো মোমেন্টে, ও রাতে মনে হয়, আমি মনে হয় ওর সাথে 1টা 1:30 বাজে ও মক দেওয়ার জন্য রেডি ছিল। ভাই আপনি কাজ শেষ করেন, যখন সময় হবে আপনি জাস্ট আমাকে একটা নক দিবেন। ওর মধ্যে এই জিনিসটা ছিল, ওর প্যাশেন্স লেভেলটা ছিল। ওই যে লাস্ট যেটা বলছি সেটা, যে ভিডিও কলে সে অনেক এনভায়রনমেন্টে ওর পিছনে ব্যাকগ্রাউন্ড কি সে সেটাও কেয়ার করে নি। ভিডিওতে আসছে, ভাই মক দিব ভিডিওতে, হ্যাঁ মানে ওর ভিসা লাগবে, ওর অ্যাটিটিউড চলে আসছে এরকম।
যার কারণে আল্লাহ তাআলা ওকে দিছে। এই জিনিসটার জন্য আমি ওকে অনেক অ্যাপ্রিশিয়েট করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই যারা আসে এখানে ফ্রি মক সেশনে, যার ইচ্ছা সে তো আসতেছে। আমাদের 1-2 সেশনে কাউকে কোনোদিন ইনভাইটও করি না। যার মনে হচ্ছে যে হেল্প লাগবে সে ওয়েলকাম, আর যার মনে হচ্ছে প্রয়োজন নেই নিজে আপনি, তাও কোনো সমস্যা না। আমরা অলওয়েজ হেল্প করার জন্য রেডি, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, এটা সত্য যে ওয়ান টু ওয়ানে আসলে হয়তো আমরা একটু ট্রাই করি যে আরেকটু বেটার কিছু দেওয়ার জন্য। তো সেই হিসাবে অনেককেই দেখছি, এরকম অনেকজন আছে। আরেকজন হচ্ছে আমাদের জাহিদ ভাই, ওই যে মক দিল। সো সেম, ওনারও অ্যাপ্রিসিয়েট করি। খুব ধৈর্য, যখন ভাই 10 মিনিট 15 মিনিট কোনো সমস্যা নেই, আধা ঘন্টা 2 ঘন্টা কোনো সমস্যা নেই। আরেকজন আছে, উনি আমাদের থাকে হচ্ছে জাপানে, মনে হয় না ওই যে কামরুল ভাই জাপানে হ্যাঁ থাকে হ্যাঁ, না? জাপান থেকে, হ্যাঁ। কামরুল ভাই জাপানে। ভাই ওনাদের ধৈর্য লেভেল অনেক বেশি। ভাই কখন আপনার কাজ শেষ, আপনি আমাকে 9টায় টাইম দেন, 10টায় টাইম দেন, মানে ওনাদের আসলে হয় কি, মানে আমরা মাঝে মধ্যে অনেক ক্লিয়েন্টের পিছনে করি মক দেওয়ার জন্য। আরেকজন আর আছে ভাই, ওনারা, ডক্টর হ্যাঁ, জাহারাজে, উনি। উনি তো আসছেন ওনার সাথে, হ্যাঁ অবশ্যই সবাই। আমি আসলে হয়তো সামনে ওদের ভিসা হলে তখন ওদের প্রশংসা করবো। এখন আসলে যারা সামনে আছে তাদের কথা হচ্ছে, যেমন মানে প্রত্যেকটা পার্সনই খুব ডেডিকেটেড থাকে আসলে একটা। ডেডিকেটেড থাকে। হ্যাঁ, আসলে ডেডিকেটেড কারণ না হলে আসলে এটা অ্যাচিভ করা আসলে হুম। সম্ভব না। তো যারা আছেন আপনারা সবাই, আমি বলবো যে পেশেন্ট ভাবে জাস্ট পজিটিভলি জিনিসটাকে নিয়ে, একটা হচ্ছে মেইন হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করেন, ইনশাল্লাহ সবাই সাকসেসফুল হন, দোয়া করি। আর হ্যাঁ, সাজিদুল ইসলাম আদনান, হ্যাঁ তোমাকে ধন্যবাদ ভাই, তুমি ভিসা পাইছো। তোমার সাথে অবশ্য ওরকম আর কথা হয়নি ভিসা পাওয়ার পরে, তো বাট বেস্ট অফ লাক। এই আর কি, মোহন ভাই কন্টিনিউ করেন। তো এটাই হচ্ছে কথা। আমি মাত্র যখন আরিয়ান ভাই যখন কথা বলতেছিল তখন আমি হচ্ছে ডেডিকেটেড যে গ্রুপটা ছিল সাজিদুল ভাইয়ের, তো এখানে দেখলাম যে ওনার যে ফার্স্ট প্রেজেন্টেশনটা ছিল আমাদের, যেটা হচ্ছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লং হয়ে থাকে ফার্স্ট, আমাদের ওয়ান টু সেশনে যারা আছেন তারা জানেন। তো ওই প্রেজেন্টেশনটা আমরা নিয়েছিলাম, আরিয়ান ভাই হচ্ছে রাত 1টা বাজে, বুঝতে পারছেন? সো একজন মানুষের ডেডিকেটেড আসলে কতটুকু ডেডিকেশন থাকলে আসলে এই টাইমগুলো ম্যানেজ করতে পারে। সো আসলে আফটারঅল আমরা নিজেরাও নিজেদের অ্যাপ্লিকেশন নিয়ে বিজি, প্লাস হচ্ছে যে নিজেদের কর্পোরেট লাইফ আছে। সো সব কিছুর পরেও আসলে আমরা চেষ্টা করি হেল্প করার জন্য। বাট হ্যাঁ, যাই হোক, এখানে যারা অ্যাপ্লিকেন্ট, যারা ভিসা পাচ্ছেন, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা তাদের, সর্বোচ্চ ডেডিকেটেড তারা, সর্বোচ্চ কোয়ালিটিফুল তারা। আমরা জাস্ট শুধুমাত্র তাদেরকে একটু গুছায় দিই, এর বেশি কিছু না। অ্যান্ড সম্পূর্ণ ক্রেডিটও তাদের। সো এই হচ্ছে বিষয়। ঠিক আছে সাজিদুল ভাই, আপনাকে অনেক 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 বেশি কনগ্রেচুলেশন এবং অল দ্য বেস্ট ফর ফিউচার। ইনশাল্লাহ যদি ইউএসএ কখনো যাওয়া হয়, ইনশাল্লাহ দেখা হবে, আশা রাখি। জি ভাইয়া, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে হচ্ছে সাজিদুল ভাইয়ের কাছ থেকে আমরা অফিসিয়ালি বিদায় নিচ্ছি। আমরা এখন ব্যাক করবো মক সেশনে। শামির, তুমি কি অ্যাভেলেবল আছো? ডিনার কি ডান? Yes,